হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 সালে ট্রেন্ডিংয়ে চলা সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সোশ্যাল থ্রিলার ড্রামা চিরাইয়া ওয়েব সিরিজের গল্প নিয়ে। এই কাহিনীটা এমন একটা লোককে নিয়ে যে কিনা রোজ রাতে বহুবার নিজের স্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করে নিজের লালসা পূর্ণ করে। তখনই সে তার স্বামীর ব্যাপারে এমন একটা সত্য ঘটনা জানতে পারে যেটা কিনা সে স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেনি। ভয়ভীত ও বহু কষ্ট বুকে নিয়ে পূজার লুকিয়ে লুকিয়ে কান্না করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। ঘটনার মোড় সেই ভয়ঙ্কর রাত পর্যন্ত কিভাবে এগিয়ে এলো তা জানতে হলে আমাদেরকে গল্পের পাতাগুলোকে কিছুটা পিছনে উল্টে দেখতে হবে। তো গল্পটা শুরু হয়েছিল লখনৌয়ের ভ্রমর পরিবারের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাই বাড়ির বড় বউ কমলেশকে, যে কিনা রান্না করছিল আর তার মেয়ে পিঙ্কি বাড়ির বাইরে খেলা করছে। হঠাৎ পিঙ্কি বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে তখনই দৌড়ে তার মা কমলেশের কাছে গিয়ে জানায় যে তার কাকুকে বাইরে কেউ মারধর করছে। কমলেশ প্রচণ্ড রেগে বাইরে বেরিয়ে আসে এবং নিজের দেওর অরুণকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচায়। কমলেশ সেই সব গুন্ডাদের এমন ধুলাই করে যে অরুণ নিজেও অবাক হয়ে যায়। এরপর সেই লড়াইটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। ঠিক তখনই সেখানে অরুণের বাবা চলে আসে, যাকে দেখার পর অরুণ আর কমলেশ দুজনেই শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই অরুণের বাবা সুকুমার ভ্রমর তাদের দুজনকে বকা দেয় আর বলে কম করে কমলেশের এটা তো জানা উচিত ছিল যে তাদের মধ্যে দোষটা কার ছিল। কিন্তু এখানে কমলেশ একটাই কথা বলে যে তার দেওর কখনো ভুল করতেই পারে না। আর এখন আমরা কমলেশ সম্পর্কে জানতে পারি কমলেশ ঘরের বড় বউ হওয়ার সাথে সাথেই সে ঘরের সমস্ত কাজ খুব ভালোভাবে সামলাতো। কমলেশের বিয়ে তখন হয়েছিল যখন তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়নি, তাই এখন তার পরিবারকে খুশি করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না যে অন্য কোনো কাজ করবে। কমলেশের শ্বশুর সুকুমার লখনৌয়ের এক অন্যতম লেখক ছিল এবং তার সমাজে একটা উচ্চ পদ ছিল। আর কমলেশের স্বামী বিনয় ব্যাংকে কাজ করত আর সে কমলেশকে খুবই ভালোবাসত। কিন্তু কমলেশের মনে শুধু একটাই আফসোস ছিল যে তাদের কোনো ছেলে ছিল না। কিন্তু এটার আফসোস শুধু তার হতো, বিনয়ের নয়। কমলেশ তাই অরুণকেই নিজের ছেলে হিসেবে মানত। আর এখন পরিবারের সদস্য বলতে কমলেশের শাশুড়ি ছিল, যে কিনা খুব শান্ত স্বভাবের ছিল আর সে কথা খুব কম বলতো। এবং আজ তারা সবাই যাচ্ছিল অরুণের জন্য মেয়ে দেখতে। যাওয়ার সময় কমলেশ খুব খুশি ছিল। সে ভাবছিল যে অরুণের বউ তার মতোই হবে। কিন্তু তারপর যখন সে সেখানে গিয়ে পৌঁছায় তখন দেখে যে অরুণের বউ মানে পূজা ইংলিশ গান গাইছিল। এটা শোনার পর কমলেশ ছাড়া ঘরের বাকি সদস্যরা খুব খুশি হয়। আর তাকে পছন্দ না হওয়ার কারণ হয়তো পূজা কমলেশের থেকে বেশি শিক্ষিত ছিল আর তার আচার আচরণ ও সাজ পোশাক একটু বেশিই মডার্ন ছিল। এরপর সুকুমারের বলায় কমলেশ পূজার থেকে শুধু একটাই কথা জানতে চাই যে তার সমস্ত পোশাক কি এইরকম। এরপর আমরা দেখতে পাই সমস্ত পরিবারের সদস্যরা একদিকে আর কমলেশ ও অরুণ একদিকে, যেখানে অরুণ কমলেশের পিছনে পিছনে ঘুরে ঘুরে তাকে মানানোর চেষ্টা করছে যে সে যেন এই মেয়েটার জন্য হ্যাঁ বলে দেয়, কারণ তার পূজাকে খুব ভালো লেগেছে। পূজা ও তার বাড়ির লোকেরা তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে কিভাবে অরুণ তার বৌদির পিছনে পিছনে ঘুরে ঘুরে তাকে বিয়ের জন্য রাজি করাচ্ছিল। আর অবশেষে কমলেশ বিয়েতে সম্মতি দিয়ে দেয় এবং কিছুক্ষণ পর সেখানে অরুণ আর পূজার এনগেজমেন্টও হয়ে যায়। সবাই খুব খুশি ছিল। কিন্তু ঘরে যাওয়ার সময় কমলেশের মাথায় শুধু একটাই চিন্তা ঘোরাঘুরি করছিল যে পূজা তার থেকে বেশি শিক্ষিত ছিল, সেই কারণে ঘরে পূজার থেকে তার ভ্যালু কমে যাবে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই কমলেশ আর তার শাশুড়ি কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা একটা জ্যামে পড়ে যায়। কমলেশ অটো থেকে নেমে যখন তাদেরকে পথ আটকানোর কারণ জিজ্ঞাসা করতে যায় তখন সেখানে সে জানতে পারে এটা গে ও লেসবিয়ানদের অধিকারের জন্য আন্দোলন করা হচ্ছে। যেটা শোনার পর কমলেশ সেখানে থেকে দৌড়ে পালিয়ে আসে। সে এসে তার শাশুড়িকে সমস্ত কথা বলে। ঠিক তখনই কমলেশের নজর পড়ে সেখানে আন্দোলনরত পূজার ওপর, যাকে দেখার পর কমলেশ চিন্তায় পড়ে যায় যে কোথাও পূজা তাদের মতো নয় তো। প্রচণ্ড রাগে কমলেশ সেখানে থেকে পূজাকে সাথে নিয়ে তার বাড়িতে আসে আর সেখানে সে তাকে কিচেনে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কি লেসবিয়ান। তখন পূজা হেসে জবাব দেয়, আরে না না, আমি তো বেশ তাদের সঙ্গ দিতে গিয়েছিলাম। এখানে কমলেশ তাকে বোঝায় যে মহিলাদের কাজ শুধুমাত্র ঘরে, বাইরে নয়। এরপর কমলেশ একটা নিউজ পেপার তুলে নেয় আর তাকে বোঝায় সেটার ফ্রন্ট পেজ হলো ছেলেদের জন্য, যেখানে দেশ বিদেশের দরকারি খবর থাকে, আর মেয়েদের জন্য হলো নিউজ পেপারের পিছনের পেজ, যেখানে শুধুমাত্র রান্নাবান্না আর সাজ পোশাক সম্বন্ধিত খবর থাকে। কিন্তু পূজার চিন্তাধারা আলাদা ছিল। তার মতে মহিলাদের জন্য রান্না করা যতটা জরুরি ছিল ঠিক ততটা জরুরি দেশ বিদেশে কি চলছে সেই সম্বন্ধে জানাও। মোট কথা কমলেশ আর পূজার চিন্তাধারা পুরোপুরি অপোজিট ছিল। এরপর কমলেশ পূজার হাত ধরে বাইরে নিয়ে আসে আর তাকে জোর জবরদস্তি তার শাশুড়ি থেকে ক্ষমা চাইতে বলে। এরপর সে মানা করায় কমলেশ জোর করে পূজার হাত থেকে এনগেজমেন্ট রিং খুলে নেয় আর তাদের সম্বন্ধ এখানেই শেষ করে ফেলে। কয়েক ঘন্টা পর আমরা দেখতে পাই কমলেশের এমন ব্যবহারে ঘরের সবাই রেগে যায় যে তাকে এতটা বাড়াবাড়ি করার কোনো দরকারই ছিল না। সুকুমারের জিজ্ঞাসা করায় বিনয় বলেই কমলেশ পূজাকে হিংসা করে, কারণ সে উচ্চশিক্ষিত ছিল আর কমলেশের তো গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়নি। এরপর তারা কমলেশকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখনই পূজার বাড়িতে গিয়ে তার এমন ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া উচিত। কিন্তু কমলেশ তাদেরকে পরিষ্কারভাবে মানা করে দেয় যে সে কোথাও যাবে না। কিছুক্ষণ পর সেখানে পিঙ্কি আসে আর তাদেরকে জানায় যে পূজা এসেছে তার সঙ্গে দেখা করতে।
এরপর তারা দুজনে ছাদে দেখা করে। পূজা কমলেশকে জিজ্ঞাসা করে সে কেন তাকে এতটা ঘৃণা করে, যেখানে কমলেশ তাকে বলে সে এই ঘরে সবথেকে কম শিক্ষিত, সেই কারণে তার এই ঘরে নিজের জায়গা বানাতে 15 বছর লেগে গিয়েছে। কিন্তু পূজা 15 মিনিটে তাদেরকে নিজের দিকে করে নিয়েছে। আর রইল অরুণের কথা, তাকে তো সে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, কিছুদিন পর সেও তো তাকে নিজের থেকে কেড়ে নেবে। কিন্তু তারপর কমলেশ পূজার থেকে তার এমন ব্যবহারের জন্য ক্ষমাও চায়। কমলেশ বলে সে সবার কথা শীঘ্রই বুঝতে পারে না, একটু দেরি করেই সবকিছু বোঝে। কিন্তু তারপর যখন সে সব বুঝতে পারে তখন সে সবসময় তাদের সঙ্গ দেয় আর তাদের জন্য নিজের সবকিছু দিয়ে লড়াই করে। এখানে পূজা ও কমলেশকে বোঝায় যারা আন্দোলন করছিল তারা নিজেদের জন্য লড়াই করতে লজ্জা বোধ করে, তাই তাদের অধিকারের জন্য অন্যদেরকে এগিয়ে আসা উচিত। এই কারণে আমি তাদেরকে শুধুমাত্র হেল্প করতে গিয়েছিলাম। আর এইভাবে দুই জায়ের মধ্যে আবারও ভাব হয়ে যায় এবং তাদের মধ্যে আবারও সম্পর্ক জুড়ে যায়। এরপর দেখানো হয় দুই পরিবারের মধ্যে বিবাহের প্রস্তুতি চলছিল। আর এখানে অরুণ আর পূজাও একে অপরকে জানতে শুরু করেছিল। আর তারপর ফাইনালি অরুণ আর পূজার বিয়ের দিন চলে আসে। কিন্তু এখানে পূজার শরীর ঠিক বলে মনে হচ্ছিল না। তার বন্ধু সোনামও তার সঙ্গে ছিল, যেখানে তাকে ওষুধ দিচ্ছিল। কিন্তু অরুণ তার বিয়েতে এত খুশি ছিল যে সে পূজার শরীর খারাপ সেটা দেখতেই পাচ্ছিল না। বিয়ের পর দুই পরিবারের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। কমলেশও ঘরে ছোট বউ আসায় খুব খুশি ছিল। এদিকে ফুলসজ্জার রাতেই পূজা, যার শরীর একদমই ঠিক ছিল না, সে উদাস হয়ে বসেছিল। কিন্তু অরুণ সেই সব চিন্তা না করে তার কাছে আসার চেষ্টা করে। এখানে পূজা থেকে বোঝানোর চেষ্টা করে যে তার সকাল থেকেই জ্বর এসেছে, সেই জন্য তার এখন এইসব করতে ভালো লাগছে না। কিন্তু অরুণ তার কোনো কথাই শোনে না। পূজা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু অরুণ প্রচুর এক্সাইটেড ছিল তার বিয়ের প্রথম রাতকে নিয়ে। সেজন্য সে কোনো কথা না শুনে তার সঙ্গে জোরজবরদস্তি করে ইন্টিমেট হয়। সবশেষে পূজা কাঁদতে থাকে আর তাকে বলে তার শরীর খারাপ হওয়ার সত্ত্বেও সে তার সঙ্গে কেন জোর করলো। এখানে অরুণ তাকে বলে যে আজ রাতে মেয়েদের না এর কোনো গুরুত্বই নেই, কারণ এটা হলো ফুলসজ্জার রাত। কিন্তু পূজা কাঁদতে কাঁদতে বলে মানা করা সত্ত্বেও যদি কেউ জোরজবরদস্তি করে তাহলে সেটাকে রেপ করা বলে। এখানে অরুণ তাকে জোর গলায় চুপ করে থাকতে বলে। এটা শোনার পর পূজা প্রচুর ভয় পেয়ে যায়। এখানে অরুণ তাকে ঘর থেকে বের করে দেয় আর বলে যা বাইরে গিয়ে সবাইকে বলে দে যে আমি তোর সঙ্গে কি করেছি। এরপর পূজা বাইরে আসে সবাইকে সত্যিটা বলতে, যেখানে সে দেখতে পায় ঘরের উঠানে সমস্ত মহিলারা বসেছিল এবং কমলেশ বলছিল একজন মহিলার কর্তব্য হলো যা কিছুই হয়ে যাক না কেন ঘরের কথা ঘরের মধ্যেই থাকে, বাইরে যেন না আসে সেটা দেখার, তাতে তার জীবন চলে গেলেও সে পিছু হটবে না। আর এখন পূজা এই কথাটা শুনে ফেলে আর সে আবার ঘরের মধ্যে অরুণের কাছে ফিরে আসে। ভয়ে ভীত হয়ে পূজা যখন ঘরের মধ্যে ফিরে আসে তখন অরুণ তাকে জিজ্ঞাসা করে সে কি সবাইকে সত্যিটা বলে দিয়েছে। এখানে পূজা না বলে, যেটা শোনার পর অরুণ আবারও পূজার সঙ্গে জোরজবরদস্তি করে ইন্টিমেট হয়। পুরো রাত অরুণ বারংবার তার সঙ্গে ইন্টিমেট হতে থাকে, এই ভেবে যে পূজা হলো এখন তার স্ত্রী আর সে তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল যে বিয়ের পরেও একজন মেয়ের সম্মতি কতটা জরুরি ছিল। অন্যদিকে বিনয় তার থেকে একেবারেই আলাদা ছিল, তার ভালোবাসার ধরন পুরোপুরি আলাদা ছিল। কমলেশ পুরোদিন সংসারের কাজকর্ম করে ক্লান্ত হয়ে যখন বিছানায় শুতে আসে তখন বিনয় তার সেবা করে। পরের দিন সকালে কমলেশের নজর একা ছাদে দাঁড়িয়ে থাকা পূজার ওপরে গিয়ে পড়ে। পূজার উদাস মুখ দেখে কমলেশ তাকে সেটার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু পূজা তাকে কিছুই বলে না, চুপচাপ ছাদের ধারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। কমলেশ বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে, সেই কারণে সে তাকে তার বাপের বাড়ি ছেড়ে আসে। ঘরে পৌঁছে পূজা ভাবে দুনিয়াতে একমাত্র মাই আছে যে কিনা তার দুঃখ বুঝবে। সেই জন্য সে তার মাকে গিয়ে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু তার মা এমন উত্তর দেয় যেটা কিনা অরুণের পৈশাচিক ব্যবহারের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। তার মা তাকে বুকে জড়িয়ে ধরার বদলেই তাকে বলে বিয়ের পর স্বামী এমনটা করবে এটা তো স্বাভাবিক, একজন স্ত্রী হিসেবে তোমাকে তার খেয়াল রাখা হলো তোমার কর্তব্য, এতে তোমার না বলার কি দরকার ছিল, এটার কারণেই তো পরিবার আর বংশ এগিয়ে যাবে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে পূজা পুরোপুরি ভেঙে পড়ে। পূজার মা তাকে আবারও শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার হুকুম দেয় আর তাকে হুমকি দেয় সে যদি শ্বশুরবাড়ি ফিরে না যায় তাহলে সে নিজের হাতের শিরা কেটে নিজের জীবন দিয়ে দেবে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে পূজার ফিরে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এরপর পূজা রাস্তায় ওয়াশরুমে যাওয়ার বাহানা করে স্কুটি থেকে নেমে পড়ে। এটা তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ছিল। সে পিছনে ফিরে না তাকিয়ে চুপচাপ সেখানে থেকে পালিয়ে যায়। কমলেশ তাকে আশেপাশের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। ঘরে পৌঁছে কমলেশ যখন এই ব্যাপারে সবাইকে জানায় তখন সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর সবাই মিলে পূজাকে খোঁজার বহু চেষ্টা করে, কিন্তু সে যেন হাওয়ায় কোথাও উবে গিয়েছিল। এরপর কমলেশ পূজার বন্ধু সোনামকে কল করে, যেখানে একটা এনজিওতে কাজ করত। সোনাম তাকে বলে সে তার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তাকে খুঁজে বের করার পুরো চেষ্টা করবে। অবশেষে সোনামের চেষ্টা সফল হয়, সে পূজাকে একটা নির্জন পার্কে খুঁজে পায়। এরপর কমলেশ যখন সেখানে পৌঁছায় তখন পূজা তাকে ফুলসজ্জার রাতে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে।
কিন্তু ছোটবেলা থেকে অরুণকে নিজের ছেলের মতো করে মানুষ করা কমলেশের অন্ধবিশ্বাস সত্যের উপরে চাপা পড়ে যায়। তার কাছে থেকে সমস্ত সত্যিটা জানার বদলে কমলেশ রেগে গিয়ে পূজার গালে একটা জোরে থাপ্পড় মারে। সে তাকে প্রচুর বকা দেয় আর জোর করে তাকে আবারও সেই জেলখানায় ফিরিয়ে আনে। যদিও কমলেশ পূজাকে থাপ্পড় মেরেছিল, কিন্তু তবুও পরবর্তীকালে তার অরুণের প্রতি একটা সন্দেহ হতে থাকে। অন্যদিকে আমরা অরুণ আর পূজাকে দেখতে পাই, যারা কিনা হানিমুনে গিয়েছিল। পূজা আগের সমস্ত ঘটনা ভুলে গিয়ে আবারও অরুণকে আপন করার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে ভালোবাসা নয়, বরং একটা ক্ষুধার্ত হায়নার মতো লালসা ছিল। সে আবার একবার পূজার কষ্ট, যন্ত্রণা, চিৎকারকে উপেক্ষা করে জোরপূর্বক ইন্টিমেট হতে থাকে। বেচারি পূজার কাছে সেই বিছানায় ছটপট করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সে যাকে জীবনের সঙ্গী হিসেবে বোঝাতে গিয়েছিল, সে একটা কসাই ছাড়া আর কেউ ছিল না। সেই রাতে পূজা বুঝে গিয়েছিল অরুণের কাছে সে কোনো স্ত্রী নয়, বরং তার ক্ষুধা ও লালসা নিবারণের একটা যন্ত্র ছিল মাত্র। পূজার জীবন একটা নরকে পরিণত হয়ে যায়। এরপর একদিন রাতে পূজা নিজেকে বাথরুমের মধ্যে বন্ধ করে ফেলে। বাইরে থেকে অরুণ তাকে বেরিয়ে আসার জন্য বারংবার বলতে থাকে। তখন ভিতরে থেকে ভয়ভীত পূজা তাকে বলে, আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড হয়েছে। কিন্তু লালসায় পূর্ণ একজন লোককে কোনো কিছু কি কখনো আটকাতে পারে? সে রেগে গিয়ে বলে, মিথ্যে কথা বলিস না, দরজা খোল, আমি দেখব। এই কথা শোনার পর পূজা বাথরুমের মধ্যে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে এই পিশাচ তার কোনো কথাই শুনবে না। ঠিক তখনই পূজার নজর সেখানে পড়ে থাকা একটা ব্লেডের উপর পড়ে এবং এখানেই সিন কাট হয়ে যায়। পরের দেশে আমরা পূজাকে একটা হসপিটালে দেখতে পাই। পুরো পরিবার চিন্তায় পড়ে যায় যে সে এমনটা কেন করলো। এখানে অরুণ খুবই চালাকের সাথে ঘরের সবাইকে বোঝাতে থাকে যে পূজার মহিলা জাতীয় কোনো রোগ ছিল, হয়তো সেই কারণেই তার এই অবস্থা হয়েছে। কিন্তু তারপর কমলেশ যখন হসপিটালে কর্মরত একজন মহিলা ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করে, তখন সে তাকে এমন একটা কথা বলে যেটা শোনার পর কমলেশের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। মহিলা ডাক্তার তাকে জানায় পূজা তার স্পর্শকাতর জায়গায় ব্লেড দিয়ে একাধিক গভীর কাট কটায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এই কারণে তার এই অবস্থা। এটা শোনার পর কমলেশ প্রচুর অবাক হয়ে যায় আর সে বাইরে এসে সবাইকে ঘরে পাঠিয়ে দেয়, এই বলে যে সে পূজার কাছে থাকবে। সবাই এর চলে যাওয়ার পর পূজা কান্নায় ভেঙে পড়ে আর তাকে সমস্ত ঘটনা বলে যেটার জন্য সে এমনটা করতে বাধ্য হয়েছিল। এই ঘটনা শুনে কমলেশ প্রচুর ভেঙে পড়ে। এরপর রাতে কমলেশ যখন ঘরে ফিরে আসে, তখন সে বাথরুমে গিয়ে পূজার যন্ত্রণা অনুভব করার জন্য একটা ব্লেড তুলে নেয়। সে সেই ব্লেডটা দিয়ে নিজের ত্বকের উপর সেটা করার চেষ্টা করে যেটা কিনা পূজা করেছিল, কিন্তু ব্লেডের হালকা কাটে তার হাত কেঁপে ওঠে আর তার হাত থেকে সেই ব্লেডটা পড়ে যায়। তখন কমলেশ বুঝতে পারে যে মাত্র 21 বছরের মেয়ে পূজা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল, যে সে নিজেকে এতটা ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। এর পরের দিন নির্লজ্জ অরুণ যখন হসপিটালে যায় পূজার সঙ্গে দেখা করতে, তখন সে জানতে পারে কমলেশ অলরেডি তাকে ডিসচার্জ করে নিজের সাথে করে নিয়ে গেছে। কিন্তু তবুও নিজের স্ত্রীর এমন শোচনীয় অবস্থা হওয়ার সত্ত্বেও এই নির্লজ্জ অরুণের মাথায় একটাই চিন্তা ঘোরাঘুরি করছিল। সে সেই লেডি ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এইবার আমি আমার স্ত্রীর সঙ্গে ইন্টিমেট হতে পারবো তো? তার এমন প্রশ্ন শুনে ডক্টর প্রচুর রেগে যায়। সে জানতো যে পূজা নিজের অবস্থা এমনটা কেন করেছিল। সে রেগে গিয়ে তাকে বলতে থাকে, তুই তো প্রচুর নির্লজ্জ বেহায়া একটা লোক, তোকে তো এখনই গুলি করে মেরে ফেলা উচিত। এই বলে সে তখনই সিকিউরিটি গার্ডকে ডাকে আর অরুণকে হসপিটাল থেকে ধাক্কা মেরে বের করে দেয়। পূজা যেখানে নিজের চোখে বিয়ে আর নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ তার জীবন এক ভয়ানক নরকে পরিণত হয়েছে, যেখানে তার স্বামী আজ তার সবথেকে বড় অপরাধী। ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছে তার মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল। কিন্তু এখন পূজা যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং তার পাশে এখন কমলেশ এসে দাঁড়িয়েছে, যেখানে গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে ছিল, তাহলে এরপর কি হবে? আপনার মতে এখন পূজার কি পদক্ষেপ নেওয়া উচিত? তার কি অরুণকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি তাকে এমন শাস্তি দেওয়া উচিত যা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে? কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।